കേൾക്കള நீதானேடி சத்தியமா நான் பண்ணலப்பா. போலீஸ் வருவாங்க, கேள்வியா கேட்பாங்க. இவ இருக்குல்ல, গল্পের শুরুতেই পরিমালা এবং তার পরিবারকে দেখানো হয়। পরিমালার দুই মেয়ে পরাশক্তি এবং মধুমিতা, তার স্ত্রীর নাম স্বতন্ত্রম। পরিমালার পরিবারের সবার অদ্ভুত নাম শুনে ভোটারের হালনাগাদ করতে আসা সবাই অনেক অবাক হয়। পরাশক্তি আর মধুমিতার সবসময় ঝগড়া লেগেই থাকে। দুজন সারাদিন ঝগড়ার মধ্য দিয়েই কাটায়। আজকে পরাশক্তির পরীক্ষা, আর সে কিনা সকাল 6টা থেকে অ্যালার্ম বন্ধ করতে করতে উঠে গিয়ে সে 8টায়। এই হচ্ছে তাদের অবস্থা। হ্যাঁ, দুই বোন কলেজে পড়ে। তারা দুই বোন কলেজে এবং পরিমলা তার কাজে গেলে বাড়িওয়ালা পরিমলার বাসায় নক করে, কারণ টাঙ্কি দিয়ে পানি পড়ছিল। ও হ্যাঁ, পরিমলা আসলে ভাড়া বাসাতেই থাকে। বারবার পানির টাঙ্কি ফুল হয়ে যাওয়ার পরেও পরাশক্তি যেন সুইচ অন করে পৈশাচিক সুখ পায়। এই নিয়ে বাড়িওয়ালা উইরের আবার যত অভিযোগ। সারাদিন যে যার কর্মকাণ্ড শেষ করে বাড়ি ফিরলে রাতে রান্না নিয়ে সবার মাঝে চলে খুনসুটি। অর্থাৎ এই বাড়িতে সবাই একে অপরের পেছনে লেগেই থাকে। এমনকি দুই বোনের মধ্যে সারাক্ষণ ঝগড়া হয়। পরিমলা তার পরিবারকে খুবই ভালোবাসে। কেউ যদি তার মেয়ের দিকে একবারও চোখ তুলে তাকায় তাহলে তাকে শাসিয়ে দেয়। এর মধ্যেই আমরা জানতে পারি পরাশক্তির চিত্তরসন নামে একজনের সাথে প্রেম আছে। পরাশক্তি প্রেমের ব্যাপারে চিন্তামুক্ত থাকলেও ছোট বোন মধুমিতাকে ভার্গিস নামে এলাকার এক বখাটে খুবই ডিস্টার্ব করে। বাড়ি এসে পর্যন্ত মধুমিতাকে প্রেমের থ্রেট দেয়। তখন পরিমালা ভার্গিসকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কিছুই বুঝতে চায় না। ভার্গিস চায় মধুমিতাকে বিয়ে করতে। পরিমাল ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। একটু পর পরাশক্তি কলেজ থেকে ফিরে আসে। এসে তার পরিবারের কাছে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। মধুমিতা জানায়, ওই ছেলে এর আগেও আমাকে 3 দিন উত্ত্যক্ত করেছে, আর আজকে কিনা বাড়ি পর্যন্ত চলে এসেছে। এটা শুনেই পরাশক্তির মাথা গরম হয়ে যায়। সে ভার্গিসের কাছে এসে বলে, এ তোর সমস্যা কি রে? আমার বোনের পেছনে লেগেছিস কেন? আমি যদি একটা ডাক ছাড়ি না, মানুষ হাজির হয়ে তোকে একদম উধাও করে দেবে। ভার্গিসও তখন চুপচাপ থাকে না। মধুমিতাকে বিয়ে করার কথা তো বলেই, সেই সাথে পরাশক্তিকে জানাই, বেশি কথা বললে কিন্তু তোর মুখে অ্যাসিড ঢেলে দেব। এইটা বলেই একটা পার্ট নিয়ে ভার্গিস চলে যায়। বাড়িওয়ালা উইয়ের উপর থেকে এসব দেখে বলে, এরা দেখে একদম গুন্ডা ফ্যামিলি। গুন্ডা কথাটা শোনা মাত্রই পরিমালা রেগে যায়, কিন্তু পরক্ষণে আবার নিজেকে শান্ত করে সবাইকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরের মধ্যে প্রবেশ করার পর পরিমালা পরাশক্তিকে বলে, তার ভার্গিসের সঙ্গে এভাবে কথা বলা ঠিক হয়নি, কারণ ভার্গিস এই এলাকার অত্যন্ত বিপজ্জনক একটা গুন্ডা। ছোটবেলায় এক গুন্ডা তার বাবাকে খুন করেছিল। ভার্গিস বড় হয়ে সেই প্রতিশোধ নিতে এই গুন্ডাকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে মেরে ফেলেছে। এই কাজে তার মাও তাকে সমর্থন করেছিল। তাই ভার্গিস থেকে আমাদের দূরে থাকাই ভালো। ভার্গিসের সম্পর্কে বাবা এসব কিছু বললে দুই মেয়ে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো এত কিছু। পরিমালা বলে, আমার মেয়েকে ডিস্টার্ব করছে, আমি কি তার খোঁজ নেব না? পরিমালার ফ্যামিলি ভার্গিসের থেকে দূরে থাকলেও ভার্গিস তাদের থেকে দূরে থাকে না। বাজারের মধ্যে ভার্গিস স্বতন্ত্রম কেউ ছাড়ে না। একদিন মধুমিতা কলেজ থেকে ফিরতে থাকলে ভার্গিস জোর করে মধুমিতার সাথে সেলফি তোলে। মধুমিতা তখন ছবিটা ডিলিট করতে বললে ভার্গিস কোনো কথাই শোনে না। একটু পরে পরাশক্তি সেদিক দিয়ে আসার সময় এমনটা দেখে ভার্গিসকে বলে, তুই এখনই মধুমিতার ছবি ডিলিট করবি। কিন্তু ভার্গিস উল্টো পরাশক্তির মুখে একটা পচা ডিম ছুঁড়ে মারে আর দানবের মতো হাসতে থাকে। পরিমলা দূর থেকে এসব দেখেও কিছুই বলে না। এর মধ্যে দীপাবলির রাত চলে আসে। সবাই হরেক রকমের আতশবাজি ফোটালেও পরিমলা তার ফ্যামিলি নিয়ে ছাদে আসে। সেখানে এসে অন্যদের আতশবাজি ফোটানোই দেখতে থাকে। তার কাছে এসব ফুটিয়ে অযথা টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। আতশবাজি কেনার টাকা দিয়ে স্বর্ণ কিনে এনে পরিমলা তার স্ত্রীকে দেয়। এতে স্ত্রীও খুশি হয়, কিন্তু সবার মাঝে এই খুশি বেশিক্ষণ স্থায়ী থাকে না। একটু পরে ভার্গিস এসে আতশবাজি ফুটিয়ে হুমকি দিয়ে বলে, পরদিন সকালে সে আবারও আসবে, আর কালকেই মধুমিতার সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। এই কথা বলে ভার্গিস চলে গেলে পুরো পরিবার টেনশনে পড়ে যায়। মধুমিতা ইনস্টাগ্রাম ওপেন করতেই দেখে ভার্গিস তার সাথে তোলা সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেছে। সেখানে মধুমিতা আরও একটা গোপন কথা জানায়। একবার ভার্গিস জোর জবরদস্তি করে তার গালে চুমুও খেয়েছিল। এইটা জানতে পেরেই পরিমলা একদম রেগে যায়। রেগে গিয়ে বলে, ভার্গিসকে শেষ না করা পর্যন্ত আমরা কোনোভাবেই শান্তি পাব না, তাই তাকে শেষ করে দিতেই হবে। বাবার সাথে দুই মেয়েও রাজি হয় ভার্গিসকে মেরে ফেলার পক্ষে। স্বতন্ত্রমও রাজি হয়, কিন্তু সে জিজ্ঞেস করে, ভার্গিসকে মেরে ফেললে কি আমরা মার্ডার কেসে ফেসে যাব? পরিমলা বলে, যেহেতু মার্ডার করব তাহলে তো অবশ্যই ফেসে যাব। স্বতন্ত্রম কেসের কথা শুনে ভয় পেয়ে যায়। মার্ডার করাটাকে স্থগিত করতে বলে। পরিমলাও তখন বলে,
আমরা না হয় মার্ডার করলাম না, কিন্তু কিছু তো একটা ব্যবস্থা নেওয়া উচিত। পরের দিন দুই বোন মন্দির থেকে পূজা সেরে রাস্তা দিয়ে হাঁটার সময় একটা জায়গায় অনেক মানুষের জড়ো হওয়া দেখে তারা থেমে যায়। সেখানে পুলিশও ছিল। একটু পরেই সেখানে আসে ইন্সপেক্টর অ্যাম্প্রুমান। সেখানে ছিল একজনের ডেড বডি। ডেড বডির মুখ থেকে কাপড় সরালে দেখা যায় ডেড বডিটা ভার্গিসের। ভার্গিসকে গলা কেটে মেরে ফেলা হয়েছে। ভার্গিসের লাশ দেখে পরাশক্তি মধুমিতা দুজনেই চমকে ওঠে। ইন্সপেক্টর অ্যাম্প্রুমান ভার্গিসের লাশ দেখে বলে, সে যা যা করে বেড়ায় এমনটা হওয়ারই ছিল। কেউ রিভেঞ্জ নেওয়ার জন্যই মেরে ফেলেছে। ছেলের মৃত্যুর কথা শুনে কান্নারত অবস্থায় ছুটে আসে ভার্গিসের মা। অন্যদিকে ভার্গিসের লাশ দেখে দুই বোন ভয় পেয়ে বাবাকে এসে ব্যাপারটা জানালে পরিমলা যেন খুশিই হয়। তখন এক মিনি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মার্ডার কেসের ভয় তো পরিমলা ভার্গিসকে মারতে পারবে না, তাই লোক ভাড়া করে। আর এখন কিন্তু ভার্গিসের ডেড বডি পাওয়া গেছে, তাই পরিমলা খুশি হয়ে ভাবতে থাকে এইটা সেই ভাড়াটিয়া খুনিদেরই কাজ। তখন স্বতন্ত্রম পরিমলাকে বলে, গত রাতেই তুমি ভার্গিসকে মারার কথা বললে, আজকেই দেখি ভার্গিস মৃত। ঘটনা কি তুমি ঘটালে নাকি? পরিমলা নিজের উপর দোষ না দিয়ে এই মার্ডারের দায় স্বতন্ত্রমের উপরেই দেয়। স্বতন্ত্রম পরিবারের সাথে এত উত্তক্ত সহ্য করতে না পেরে ভাইকে বলে ভার্গিসকে মেরে ফেলতে হবে। এই ব্যাপার পরিমলা সেখানে সামনে নিয়ে এসে স্বতন্ত্রমকে বলে, তাহলে তুমিই ভাইকে সাথে নিয়ে ভার্গিসকে মেরেছ, তাই না? তখনই মধুমিতা পরাশক্তিকে দেখিয়ে দিয়ে বলে, এই মার্ডারটা করিয়েছে। হ্যাঁ, পরাশক্তিও ভার্গিসকে মারার জন্য তার বয়ফ্রেন্ডকে বলেছিল, তাই হতে পারে পরাশক্তির বয়ফ্রেন্ড মার্ডার করেছে। তখন পরাশক্তি আবার মধুমিতাকে বলে, মার্ডার তো তুইও করিয়ে নিতে পারিস, কারণ ঝগড়ার দিন তুই ভার্গিসকে মেরে ফেলার থ্রেট দিয়েছিলি। এভাবেই পরিবারের সবাই একে অন্যকে ভার্গিসের মার্ডার নিয়ে দোষারোপ করতে থাকে। কিন্তু আসল প্রশ্ন তো এইটাই যে আসলেই ভার্গিসকে মেরেছে কে? উই টিভিতে তার নতুন বউয়ের সাথে নিউজ দেখতে থাকলে ভার্গিসের মার্ডারের নিউজটা দেখে বলে, যা হওয়ার ভালোই হয়েছে। ওই আমার প্রথম বউকে ট্রাক চাপা দিয়ে মেরেছে, পরবর্তীতে কিনা সাজিয়েছিল অ্যাক্সিডেন্ট। আমিও ভয়ে কিচ্ছু করতে পারিনি। অন্যদিকে থানাতে অ্যাম্পুরান ভার্গিসের মার্ডার কেস নিয়ে চিন্তায় পড়ে গেলে এমন সময়ে থানায় আসে পরাশক্তির বয়ফ্রেন্ড চিত্তরসন। সে এসে অ্যাম্প্রুমানকে বলে তার বাইক চুরি হয়ে গেছে, তাই সে মামলা করতে এসেছে। কিন্তু অ্যাম্প্রুমান ভার্গিসের মার্ডার কেস নিয়েই বেশি মাথা ঘামাতে থাকে। সে চিত্তরসনকে একসময় জিজ্ঞেস করে বসে ভার্গিসকে সে চিনত কিনা। চিত্তরসন জানায় না, সে ভার্গিসকে চেনে না। এক উচ্চপদস্থ লোক অ্যাম্প্রোমানকে ফোন করে 2 দিনের মধ্যে ভার্গিসের খুনিকে ধরার প্রেশারও দিয়ে দেয়। অন্যদিকে ভার্গিসের বাড়িতে শোকের মাতম চলে। ভার্গিসের মা ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে। ভার্গিসের মা ভার্গিসের সাথে কাটানো দিনগুলো মনে করে আর কান্নারত অবস্থায় বলে, আমার ছেলেকে ওই মেয়ে ভালোবাসত আর তার জন্যই এমনটা হয়েছে। তখন সেখানে উপস্থিত পুলিশ জিজ্ঞেস করে, মেয়েটাকে? সিন শিফট করে নিয়ে আসা হয় পরিমালার ফ্যামিলির দিকে। পরিমালা দেখতে পায় মধুমিতা মন খারাপ করে বসে আছে। তা দেখে বলে, তুমি তো ভার্গিসের সাথে রিলেশন করতে না, তাহলে মন খারাপ কেন? মধুমিতা মন খারাপ করা অবস্থায় বলে, রিলেশন কি, কথাই তো বলতাম না, তবে 2-1বার ফোনে কথা বলেছি, তাও ফোনে হুমকি দিয়েই কথা বলেছি। এই যে মধুমিতা ভার্গিসের সাথে কথা বলতো, এইটা শুনে সবাই চমকে যায়। পরিমালা পুরো বিষয়টা পরিষ্কারভাবে খুলে বলতে বলে। মধুমিতা জানায়, একবার সে ভার্গিসের নম্বর খুঁজে বের করে তাকে ফোন করে খুবই বকাঝকা করেছিল এবং তার পেছনে ঘুরে এইভাবে উত্তক্ত করতে নিষেধ করেছিল। কিন্তু ভার্গিস এরপরও বারবার উত্তক্ত করায় মধুমিতাও বারবার ফোন করে তাকে ধমক দেয়। এভাবেই তাদের মধ্যে মাঝে মাঝে বেশ কয়েকবার কথা হয়েছিল। ভার্গিস যতই উত্তক্ত করুক না কেন, মধুমিতার মনে তার প্রতি তীব্র কোনো ক্ষোভ ছিল না যে তাকে খুন করবে। কারণ রাস্তাঘাটে ভার্গিস প্রায় সময় মধুমিতাকে দেখিয়ে দিয়ে মাকে বলতো, ওই মেয়ে তোমার পুত্রবধূ হবে। মাও মধুমিতাকে দেখে খুশি হয়েছিল, তাই মাও ঠিক করে নিয়েছিল তাকেই পুত্রবধূ বানাবে। একদিন ভার্গিস তার মায়ের সামনে মধুমিতাকে উত্তক্ত করলে মধুমিতা ভার্গিসকে নাকে ঘুষি মারে। এতেও যেন মা খুশি হয়ে বলে, আমিও আমার স্বামীর মুখে আঘাত করে তাকে পছন্দ করতে শুরু করেছিলাম। ভার্গিসের মায়ের থেকে এই কথা শুনে মধুমিতা হেসে ওঠে। এতে সেখানে উপস্থিত সবাই ভেবে নেয় মধুমিতা হয়তো ভার্গিসকে ভালোবাসতে শুরু করেছে। এই হচ্ছে মধুমিতার টেনশনের কারণ। যে কোনো মুহূর্তে তার কাছে পুলিশও চলে আসতে পারে। আবার মধুমিতার বাবা মা পুরো ঘটনা শুনে মুচকি হেসেও ফেলে, কারণ মধুমিতা থ্রিলার গল্প কমেডি আকারে বর্ণনা করছিল। অন্যদিকে ইন্সপেক্টর অ্যাম্প্রোমান আসে ভার্গিসের বন্ধুদের কাছে। এসে আগে তাদের কাছে ড্রাগস চায়। তারাও এক হাই কোয়ালিটির ড্রাগস দেয়। ইন্সপেক্টর সেইটা খেয়ে সবাইকে জেরা করতে থাকে। সবাই তখন জমি জর্জ নিকোলাস কেস একজনের নামে উল্লেখ করে। এই জমি হচ্ছে ভার্গিসের সবচেয়ে বড় শত্রু। অতীতে ভার্গিস জমির ভাইকে খুন করেছিল, তার বদলা হিসেবে জমি তাকে খুন করতে পারে। কিন্তু জমিকে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকতে দেখা যায়, খুব কম সময়ে সে ডাঙাতে আসে। এদিকে পরিমালা তার পরিবারকে বলে,
আমাদের মধ্যেই কেউ একজন খুন করেছে, কিন্তু এই খুনের ব্যাপারে আমাদের চুপচাপ থাকতে হবে, যেমনটা আমরা দৃশ্যম সিনেমায় দেখেছিলাম। আমি তোমাদের একা বাঁচাবো। তখন পরাশক্তি বলে, তুমি তো থাকবে জেলে, আমাদেরই তোমাকে বাঁচাতে হবে। পরিমালা এসব ব্যাপার নিয়ে ভাবতে নিষেধ করে। এই কঠিন সময়ে শুধু দৃশ্যম সিনেমার মতো একজট হয়েই থাকতে বলে, তাহলে এই সমস্যা থেকে বাঁচা সম্ভব। তখনই স্বতন্ত্রামের ভাই রাঘবনের স্ত্রী ফোন করে পরিমলাকে। ফোন করে জিজ্ঞেস করে রাঘবন ঘরে ফেরেনি, সে কোথায়। এদিকে পরিমলা ভার্গিসের মার্ডারের সকালে পূজা করে ফেরার পথে স্বতন্ত্রামের দুই ভাইকে হেঁটে যেতে দেখেছিল। এতে বুঝতে পারে স্বতন্ত্রামই ভার্গিসের খুনের ব্যাপারে ভাইদের দিয়ে কিছু একটা করিয়েছে। স্বতন্ত্রাম যে খুনি সেটার দোষারোপ করতে থাকে, কিন্তু স্বতন্ত্রাম আবার পরিমলাকে খুনি বলতে থাকে। ঠিক তখনই ইন্সপেক্টর রামপ্রমাণ ভার্গিসের ফোন থেকে শেষ নাম্বারটা পায়, আর সেই নাম্বারে কল করে, যেটা ছিল মধুমিতার নাম্বার। মধুমিতাও ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে ইন্সপেক্টর রামপ্রমাণ নাম পরিচয় জানতে চাইলে মধুমিতা ভয় পেয়ে ফোন কেটে দেয়। এতে ইন্সপেক্টর রামপ্রমাণের সন্দেহ হয়। ওদিকে পরিমালা সবাইকে আবারও একত্রিত করে বলে, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে, তাই দৃশ্যম সিনেমায় যেভাবে পুরো ফ্যামিলি খুন করার পরেও চুপচাপ ছিল, সেভাবে আমরা চুপচাপই থাকব। তাই বলো, কার কার দৃশ্যম সিনেমা দেখা আছে। সবাই দেখেছে বলে জানালেও স্বতন্ত্রম বলে সে দেখেনি। তাই কিপটা পরিমলা দৃশ্যম সিনেমা সবাই মিলে দেখার জন্য সাবস্ক্রিপশন নিয়ে নেয়। এরপর সবাই দেখতে থাকলে তাদের বাড়ির সামনে পুলিশের গাড়ি চলে আসে। এতে করে সবাই ভয় পেয়ে যায়, তাই সিনেমা দেখা বন্ধ করে। ওদিকে একটা অন্যরকম ড্রাগস নেওয়া ইন্সপেক্টর রামপ্রমাণের মাথা ঘুরছিল, তাই আর জেরা না করে সেখান থেকে চলে যায়। এতে যেন হাফ ছেড়ে বাঁচে পরিমলা ফ্যামিলি। এরপর থেকেই পরিমলা পরিবার একটুতেই আতঙ্কিত হয়ে পড়ে। রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স গেলে তারা ভেবে নেয় হয়তো পুলিশ এসেছে। ওদিকে শহরে ড্রাগসের প্রভাবও বেড়ে গেছে, যেটারও তদন্ত করতে থাকে ইন্সপেক্টর রামপ্রমাণ। পরের দিন পরিমলা অফিসে এবং দুই বোন কলেজে যাওয়ার সময় পরিমলা স্বতন্ত্রমকে বলে, তোমার কাছে পুলিশ আসতে পারে, কিছু জিজ্ঞেস করলে বলবে তুমি কিছুই জানো না। স্বতন্ত্রম তখন বলে, আমাকে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে যাও, আমি কাউকে বুঝতে দেব না যে আমি ভেতরে আছি। পরিমলা সেইটাই করে যেতে থাকলে বাড়ির মালিক উইর উপস্থিত হয়ে বলে, আপনারা বাড়ি খালি করুন, আপনাদের দেখে মনে হয় আপনারাই খুনটা করেছেন। ভার্গিসের মা ভার্গিসের চেয়ে বিপজ্জনক, সে কিছু করার আগে আপনারা চলে যান। কিন্তু পরিমলা জানায়, মেয়েদের কলেজ, তার চাকরি, এখন কোনোভাবেই বাসা ছাড়তে পারবে না। এইটা বলেই মেয়েদের নিয়ে যাওয়ার সময় পরিমলা ক্রাইম সিন শুধু বারবার দেখতেই থাকে। ওদিকে ভার্গিসের শেষকৃত্য শেষে ভার্গিসের মা ভার্গিসের বন্ধুদের বলে, পুলিশের জন্য বসে থাকলে হবে না, আমাদেরই খুনিকে বের করতে হবে। শেষকৃত্য অনুষ্ঠানে জমি এবং ভার্গিসের বন্ধু আসলাম ছিল না, তাই তারা এই দুজনকেই ভার্গিসের খুনি হিসেবে সন্দেহ করে। এর মধ্যেই স্বতন্ত্রাম ঘরে বন্দি অবস্থায় রাঘবনকে ফোন করে সতর্ক করে দেয়, বলে পরিমলা যদি কখনো ফোন করে জিজ্ঞেস করে যে সে চেন্নাই গিয়েছিল কিনা, তবে যেন সে সরাসরি মিথ্যা বলে দেয় যে সে যায়নি। রাঘবনও স্বতন্ত্রামকে আশ্বস্ত করে বলে তার মুখ থেকে কোনো তথ্য বের হবে না। এতে স্পষ্ট বোঝা যায় তারা গোপনে গোপনে কিছু একটা করেছে। এই যে ঘরে তালা লাগানো, আবার ভেতর থেকে কেউ কথা বলছে, এই শব্দটা উইরের কানে পৌঁছে যায়। তাই উইর দেখার চেষ্টা করে ভেতরে কে আছে, কিন্তু কিছুই দেখতে পায় না। উইরের চিৎকার শুনে স্বতন্ত্রমও চুপচাপ হয়ে যায়। পরাশক্তিকে দেখা যায় তার বয়ফ্রেন্ড চিত্তরসন ওরফে চিট্টুর সাথে। তাদের পরিবারে কি কি ঘটছে তা পরাশক্তি চিট্টুকে জানায়। এদিকে ইন্সপেক্টর রামপ্রমাণ ভার্গিসের একটা গোপন খবর পেয়ে যায়। ভার্গিস এলাকার বিভিন্ন স্কুল কলেজে ড্রাগস সাপ্লাই দিত, বিভিন্ন পার্টিতে গিয়েও সে ড্রাগস সাপ্লাই দেয়। পুলিশের কাছে তথ্য আছে সামনে একটা পার্টিতে ভার্গিসের বন্ধুরা আবারও ড্রাগস সাপ্লাই দেবে। পুলিশ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করে। সেদিন কাজ থেকে ফেরার পথে পরিমলা আরও একবার ক্রাইম সিন ভালো মতো দেখে বাড়িতে ফেরে। এতে করে বোঝা যায় পরিমলাও এই খুনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। এই ভার্গিস মার্ডার নিয়ে সবাই টেনশনে অসুস্থই হয়ে যায়। পরের দিন ড্রাগ সাপ্লাইয়ের সময় বন্ধুদের ধরে ফেলে ইন্সপেক্টর রামপ্রমাণ। তখন তারা একটা নতুন তথ্য প্রকাশ করে। তারা জানায় জমির সাথে ভার্গিসের প্রায় ঝামেলা লেগে থাকত। এর মূল কারণ ছিল ভার্গিসের মায়ের সাথে জমির ঘনিষ্ঠ সম্পর্ক। ভার্গিস মা এবং জমির মধ্যকার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। সে একবার জমিকে মারধরও করেছিল, কিন্তু ভার্গিসের মা উল্টো জমির পক্ষ নিয়ে ছেলের বিরোধিতা করেন। এই ঘটনাটা শোনার পর ইন্সপেক্টর রামপ্রমাণের মনে সন্দেহ জাগে যে জমির সাথে নিজের সম্পর্ক নির্বিঘ্নে টিকিয়ে রাখার জন্য স্বয়ং ভার্গিসের মাই তাকে খুন করিয়েছে কিনা। অথবা এমনও তো হতে পারে যে এই পথের কাঁটা দূর করতে জমি নিজেই ভার্গিসকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এসব নিয়ে ভাবার সময়ই ইন্সপেক্টর রামপ্রমাণ মধুমিতার নাম্বারের যাবতীয় তথ্য হাতে পায়। পরদিন শক্তি চিট্টুকে নিয়ে তাদের বাড়িতে আসে, মা বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। মধুমিতা তখন চুপি চুপি মাকে বলে,
এর সাথে প্ল্যান করেই বোধহয় পরাশক্তি ভার্গিসকে খুন করিয়েছে। তখনই আবার পুলিশের গাড়ি তাদের বাড়ির সামনে আসে। এতে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু ইন্সপেক্টর অ্যাম্প্রোমান শুধু মধুমিতার বাড়ি এবং আশপাশটাই দেখতে এসেছিল। অ্যাম্প্রোমান একটা সিসিটিভি ক্যামেরাও দেখতে পায়। এসব দেখে সেখান থেকে অ্যাম্প্রোমান চলে যায়। সন্ধ্যার দিকে পরিমালা বাসায় ফিরলে উইর একটা চিঠি দেয় পরিমালার হাতে। কে যেন এই চিঠিটা পাঠিয়েছে। পরিমালা সবাইকে নিয়ে চিঠি পড়া শুরু করে। চিঠিতে উল্লেখ ছিল, আমি জানি তোমাদের 4 জনের মধ্যেই কেউ একজন ভার্গিসকে খুন করেছে। খুনের মুহূর্তের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি যদি ইন্সপেক্টরের কাছে এই চিঠি দেই তাহলে তোমরা সবাই ফেঁসে যাবে। তবে আমাকে 20 লাখ টাকা দিলে তোমাদের আর ফাঁদে ফেলব না, তাই দ্রুত টাকার ব্যবস্থা করো। ইতি অগ্নিসাক্ষী। এই অগ্নিসাক্ষীকে কেউই চেনে না। পরিমালা বলে, আমি এই 20 লাখ টাকা কোথায় পাব? সবাই একদম আতঙ্কে পড়ে যায়। একে অন্যকে বলতে থাকে, তুমি খুন করেছ। পরের দিন ইন্সপেক্টর অ্যাম্প্রোমান একটা পার্টিতে রেড দিলে একজন ড্রাগস নেওয়া অবস্থায় বেহুশ হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার ইন্সপেক্টরকে জানায়, ড্রাগসের প্রভাব দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। খুব দ্রুত এটাকে থামাতে হবে। সেদিন পরাশক্তি এবং চিট্টু রাস্তার পাশে ফুচকা খেতে থাকলে তাদেরকে দেখে গাড়ি থামায় ইন্সপেক্টর অ্যাম্প্রোমান। পরাশক্তি আর চিট্টুর মধ্যে সম্পর্ক জেনে নিয়ে চিট্টুকে জিজ্ঞেস করে, মোটরসাইকেলটা পেয়েছ? চিট্টু জানায় সে এখনও পায়নি, খুব দ্রুতই পেয়ে যাবে। এইটা বলে অ্যাম্প্রোমান চলে যায়। রাতে পরিমালাকে তার বোন ফোন করলে স্বতন্ত্রম হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। কারণ তাদের বিয়েতে পরিমালার বোন ঝামেলা বাঁধিয়েছিল, তাই সে তাকে পছন্দই করে না। পরদিন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভার্গিসের সাথে থাকা মুস্তফাকেও কেউ একজন খুন করে ফেলে। এই মুস্তফাও ড্রাগ ডিল করত। এখন মার্ডার একটা নয়, দুটো। মুস্তফার লাশও দেখতে আসে ইন্সপেক্টর অ্যাম্প্রোমান। সেদিনই পরিমালার বাসায় আরও একটা চিঠি আসে। যেই চিঠিটা পরাশক্তি নিয়ে তার মা বোনকে পড়ে শোনাতে থাকে। এবারের চিঠিতে লেখা ছিল, তোমরা দেখি আমার কথাকে কোনো পাত্তাই দিচ্ছ না। যাই হোক, আমি তোমাদের 4 জনের মধ্য থেকে একজনকে তালিকা থেকে বাদ দিচ্ছি। বাকি 3 জনের মধ্যে একজন আসল খুনি। স্বতন্ত্রমের যেহেতু হাই ব্লাড প্রেশার ও সুগার রয়েছে, তাই তার পক্ষে এই খুন করা সম্ভব নয়। কিন্তু এবার টাকার পরিমাণ 20 থেকে 25 লাখ করা হলো। যদি 2 দিনের মধ্যে টাকা দেওয়া না হয় তাহলে ভিডিও পুলিশের কাছে চলে যাবে। ইতি অগ্নিসাক্ষী। কিন্তু তাদের কাছে তো এত টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তাই তারা সবাই সেই চিঠিটি পড়ে গভীর চিন্তায় পড়ে যায়। মা 2 বোনকে বলে, নিশ্চয়ই তোরা খুন করেছিস। এখন বল, তোদের মধ্যে খুনটা কে করেছে? 2 বোনই ভার্গিসের খুনের ব্যাপার অস্বীকার করে। অন্যদিকে পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। ফুটেজে দেখা যায়, ঘটনার দিন রাতে ভার্গিস একটা বাইকে করে যাচ্ছিল। তার কাছে দীপাবলিতে ফোটানোর জন্য কিছু পটকার বক্স ছিল। কিন্তু পরদিন সকালে সেই বাজির বক্সটি রাঘবন এবং কামাক্ষীর হাতে দেখতে পায় পুলিশ। রাঘবন হচ্ছে স্বতন্ত্রমেরই ভাই, তা আমরা আগেই জানি। কামাক্ষী পরিমালার ভাই। তারা দুজনে পরিমালার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। এরপর বক্সটি সেখানে রেখে চলে যায়। ভার্গিসের কাছের সেই বক্সটি কিভাবে এলো তাদের কাছে? কেনই বা তারা সেইটা পরিমালার বাড়ির সামনে রেখে গেল? পুলিশ এখন সেই রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে। তাদের কাছে প্রাথমিক পর্যায়ে মনে হয়, পরিমালার মেয়ে মধুমিতাকে যেহেতু ভার্গিস উত্ত্যক্ত করত, তার মানে মধুমিতা তার মামা চাচাকে ফোন করে নিয়ে এসেছিল, আর তারাই কাজটা সেরেছে। আবার এসবের পেছনে পরিমালার হাতও আছে। ইন্সপেক্টর অ্যাম্প্রোমান জমির ওপর থেকেও সন্দেহ দূর করতে পারে না। কিন্তু জমি কখন সমুদ্রে যায় আর কখন ডাঙায় আসে তা কেউই জানে না। এদিকে পরিমালা বোনের ফোন পেয়ে বাড়ি গিয়েছিল। সেখান থেকে স্বতন্ত্রমকে ফোন করে জানায় তার বোন মারা গেছে। যেহেতু স্বতন্ত্র পরিমালার বোনকে তেমন একটা পছন্দ করে না, তাই খুব একটা আফসোস হয় না তার। তখনই পরিমালা স্বতন্ত্রমকে বলে, এত খুশি হইও না, তোমার ভাই রাঘবন স্বীকার করেছে যে সেই ভার্গিসকে খুন করেছে। স্বতন্ত্রম এই কথাতে বিন্দুমাত্র বিস্মিত হয় না। উল্টো বলে, শুধু আমার ভাই নয়, তোমার ভাই কামাক্ষীও সাথে ছিল। বিশ্বাস না হলে জিজ্ঞেস করো। এবার পরিমালা নিজেই যেন অবাক হয়। এখানে আরও একটা গোপন তথ্য জানতে পারে পরিমালা। স্বতন্ত্রমের সাথে সাথে পরাশক্তিও বিষয়টা জানত। পরাশক্তি তার চাচাকে বলেছিল ভার্গিসকে মারতে হবে। এরপর রাঘবন এবং কামাক্ষী দুজনেই নিজে থেকে সবাইকে ভার্গিসকে খুন করার বিষয়টা উপস্থাপন করতে থাকে। দুজন মূলত ভার্গিসকে থ্রেট দিতে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একসময় দুজন মিলে ধাক্কা দিলে ভার্গিস পাথরের সাথে আঘাত খেয়ে মারা যায়। পুরো খুনের বিষয় উপস্থাপন শেষ হলে পরাশক্তি স্বতন্ত্রকে বলে তারা যেন বাসে করে শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়। কিন্তু স্বতন্ত্র বাসে যেতে রাজি হয় না, ভাড়া কারে করে যাবে বলে জানায়। মধুমিতা এরপর ভার্গিসের খুনের পুরো ঘটনা শুনে আফসোস করতে থাকে। বলে, যদিও ও আমাকে বিরক্ত করেছিল, কিন্তু ওকে মেরে ফেলার মতো কোনো রাগ আমার ছিল না। তোমরা কি ধরনের নিষ্ঠুর মানুষ?
মধুমিতার এই কথাতে আরও বোঝা যায় মধুমিতা ভার্গিসকে পছন্দ করতেই শুরু করেছিল, তাই মা বোনও অবাক হয়। এদিকে পুলিশ তদন্ত করে আরও জানতে পারে ভার্গিস মধুমিতাকে উত্ত্যক্ত করলেও পরাশক্তিকে অ্যাসিড মারার হুমকি দিয়েছিল, আর তারা দুজন আপন দুই বোন। তাই মার্ডারের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। ভার্গিসের ডেড বডিতে একটা হাত কাটা ছিল। পরিমলা এলাকার নামকরা গুন্ডা ভেলুমনির একটা ফ্যাক্টরিতে কাজ করে। এই ভেলুমনির অনেক হাত কাটার অভিজ্ঞতা আছে, আবার ভেলুমনির সাথে ভার্গিসেরও শত্রুতা ছিল। তাই ইন্সপেক্টর ভাবে পরিমলা ভেলুমনিকে দিয়েই কাজটা করিয়েছে। তাই তারা পরিমলার বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে ভার্গিসের মা পুরোপুরি ভেবে নেয় মধুমিতাই ভার্গিসকে মেরেছে, তাই তারাও মধুমিতাকে মারার জন্য পরিমলার বাসার দিকে রওনা হয়। কিন্তু সেই সময় পরিমলার ফ্যামিলি ভাড়া করা কারে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য বেরিয়ে পড়ে। এর মধ্যে ইন্সপেক্টর এবং ভার্গিসের মা একসাথে গাড়ি নিয়ে পরিমলার বাড়ির সামনে হাজির হয়। পুলিশের গাড়ি দেখে ভার্গিসের মা পিছিয়ে যায়। পুলিশের পর বাড়ির মালিক উইর কাছে জিজ্ঞেস করে, পরিমলার ফ্যামিলি কোথায়? উইর জানায়, একটু আগেই তারা কার নিয়ে বেরিয়েছে। ইন্সপেক্টর উইরকে ফোন করতে বললে স্বতন্ত্রাম কোনো ফোন ধরে না। আরও ভেবে নেয় মোটরের সুইচ অন রেখেছে, হয়তো তাই ফোন করেছে। কথা না শোনার ভয়েতে স্বতন্ত্রাম উইরের নাম্বারকে ব্লকই করে দেয়। উইর এজন্য পরিমলাকে কল করে। পরিমলা ফোন রিসিভ করলে উইর বলে, আপনারা নাকি একটা মার্ডার করেছেন, পুলিশ আপনাদের খোঁজে এসেছে। পুলিশের কথা শুনেই পরিমলা ফোন কেটে দেয়। এরপর পরিমলা সাথে সাথেই স্বতন্ত্রামকে ফোন করে জানায় তাদের বাসায় পুলিশ এসেছে। এই কথা শুনে সবাই খুবই ভয় পেয়ে যায়। সেই সময় পরাশক্তি চিট্টুকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু চিট্টু ফোনই ধরছিল না। এই নিয়ে শক্তি ভীষণ রেগে যায়। একবার ফোন ধরলে ঝগড়াও শুরু করে, কিন্তু চিট্টু তখন হাসপাতালে ভর্তি ছিল। নিজের অসুস্থতার কথা সে পরাশক্তিকে বিন্দুমাত্র জানতে দেয়নি। কিন্তু পরাশক্তি রেগে গিয়ে চিট্টুর নাম্বার ব্লক করে। এর মধ্যেই স্বতন্ত্রাম দুই মেয়েকে নিয়ে চলে আসে গ্রামের বাড়িতে। স্বতন্ত্রাম অভিনয় করা শুরু করে দেয়। পরিমলার বোন চলে যাওয়াতে সে খুবই কষ্ট পেয়েছে এমনটাই বোঝায়। কান্নারত অবস্থায় সেইটাই দেখাতে থাকে। ওদিকে ভার্গিসের মা এসে উইরের সাথে এসে চিৎকার করতে শুরু করে, কারণ মধুমিতাকে পাচ্ছিল না। উইর পরিমলার ফ্যামিলির জন্য বারবার বিপদে পড়ায়। এবার ঠিক করে যে পরিমলার পরিবারকে এবার বাড়ি থেকে বের করেই দেবে। একটু পর পুলিশ আবার উইরের বাড়িতে আসে। এরপর এক পুলিশ পরিমলার পুরো বাড়ি সার্চ করে কিছু তথ্য নিয়ে চলে যায়। ওদিকে ভার্গিসের মা এক নেতাকে ফোন করে কান্নারত অবস্থায় তার ছেলের খুনিকে ধরার জন্য বলে। এদিকে শেষকৃত্য অনুষ্ঠানে হঠাৎ পুলিশের আগমন ঘটে। পুলিশদের দেখেই সবাই অনেক ভয় পেয়ে যায়। পরিমলা বুঝতে পারে তাদের খোঁজে পুলিশ এসেছে। তাই শালা আর ভাইকে আড়ালে নিয়ে এসে আবারও জিজ্ঞেস করে ওই রাতে আসলে কি হয়েছিল। তারা বলে, ভার্গিস মধুমিতাকে উত্ত্যক্ত করায় আমরা ভার্গিসকে ভয় দেখানোর জন্য যাই, কিন্তু এক সময় আমাদের কথা কাটাকাটি হয়, তাই তাকে ধাক্কা দেই। এতে ভার্গিস পাথরের সাথে আঘাত পায়। পরের দিন সকালে জানতে পারি সে মারা গেছে। তারা আরও জানায়, সেদিন রাতে ভার্গিসকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ভার্গিসের কাছে থাকা একটা পটকার বক্স সাথে করে নিয়ে এসেছিল। সকালে যখন তারা পরিমলা এবং তার পরিবারের সাথে দেখা করতে আসে, তখনই তারা জানতে পারে যে ভার্গিস মারা গেছে। কিন্তু পরিমলা ও তার পরিবার তখন মন্দিরে গিয়েছিল, তাই তারা বাড়ির সামনে পটকার বক্সটি রেখে স্বতন্ত্রামকে ফোন করে বলে মধুকে যে ছেলেটি বিরক্ত করত তাকে তারা মেরে ফেলেছে। এইভাবেই স্বতন্ত্রাম এবং শক্তি জানতে পেরেছিল যে ভার্গিসকে ওরাই খুন করেছে। ওদিকে যে পুলিশ পরিমলার বাসা সার্চ করেছিল, সে পরিমলার বাসায় অনেকগুলো থ্রিলার বই পেয়েছিল, যেগুলো মেলাতে থাকে। এদিকে পরিমলা সবার সাথে বসে ভাবতে থাকে কিভাবে এই মার্ডার কেস থেকে নিজেদেরকে মুক্ত করা যায়। তখনই উইরের ফোন আসে। উইর ফোন করে পরিমলাকে জানায়, বাড়িতে পুলিশ আসতেছে, আর আপনারা কোথায়? পরিমলা বলে, আমার বোনের শেষকৃত্য অনুষ্ঠানে এসেছি, আজকেই ফিরব। ওদিকে অন্যান্য পুলিশ অফিসারদের মনে হতে থাকে ইন্সপেক্টর অ্যাম্প্রোমান ভার্গিসের খুনিকে ধরার জন্য খুব একটা তৎপরতা দেখাচ্ছে না। তখন এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় এই ইন্সপেক্টর অ্যাম্প্রোমানের সাথেও ভার্গিসের কিছু ঝামেলা ছিল। ভার্গিস কোনো পুলিশকেই ভয় পেত না, এমনকি বহুবার ইন্সপেক্টর অ্যাম্প্রোমানকে চ্যালেঞ্জ করেছিল। তবে মামলাটি নিয়ে আলোচনার সময় বাকি পুলিশ সদস্যরা তাদের সন্দেহভাজনদের কথা জানায়। তাদের তালিকায় প্রথম নামটি ছিল পরিমলা। নিজের মেয়েকে বিরক্ত করার প্রতিশোধ নিতেই পরিমলা ভার্গিসকে খুন করতে পারে, অথবা পরিমলার বড় মেয়ে পরাশক্তিও এটা করতে পারে, কারণ ভার্গিস তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দিয়েছিল। তাই বয়ফ্রেন্ডকে দিয়েই হয়তো খুন করিয়েছে। এরপর পুলিশ জানতে পারে ভার্গিসের মার্ডারের দিনে সেই পটকার বক্সটি নিয়ে যারা পরিমলার বাড়ির সামনে এসেছিল, সেই দুইজন রাঘবন এবং কামাক্ষী আসলে পরিমলারই আত্মীয়। তাই তাদের পক্ষেও খুনটি করা সম্ভব। আবার তারা মনে করে গ্যাং ওয়ারের সময়ও ভার্গিস খুন হতে পারে। হয়তো সেই ভেলুমনি ভার্গিসকে খুন করেছে, তারপর তার হাত কেটে নিয়ে গেছে। জমিও খুন করতে পারে। সন্দেহ থেকে বাদ যায় না ভার্গিসের মাও। তার মানে একটা মার্ডারে অনেকেই সন্দেহের চোখে ছিল।
এর মধ্যেই পরিমলা পরিবারকে নিয়ে বাসায় ফেরে। এরপর দেখে দরজায় টুলেট লাগানো আছে। এতে বুঝতে পারে উইর আর তাদের এখানে রাখতে চায় না। ঘরের ভেতরে ঢুকলে বুঝতে পারে পুলিশ ঘরে এসে সার্চ করেছে। পরাশক্তি এরপর হাসপাতালে আসে চিট্টুর সাথে দেখা করতে। সেখানে এসে সব অভিমানও ভুলে যায়। পরের দিন আবার চিঠি আসলে উইর এবার সেটা পড়ে দেখে। এরপর চিঠি নিয়ে সরাসরি পরিমলাদের বাসায় ঢোকে। পড়া শুরু করে উইর। চিঠিতে এবার লেখা ছিল, এই খুনটি স্বতন্ত্রাম বা পরিমলা করেনি, তাই তারা বাদ। খুন করেছে পরাশক্তি এবং মধুমিতার মধ্যে একজন। যদি ৩০ লাখ টাকা না দেওয়া হয় তাহলে ভিডিও পুলিশের কাছে চলে যাবে। ২০ লাখ থেকে চলে গেছে ৩০ লাখ। তাই সবাই আরও টেনশনে পড়ে যায়। কিন্তু উইর সেখানে আরও বাড়তি টেনশন দিতে থাকে। সে বলে, আমি আর খুনি পরিবারকে এখানে রাখতে চাই না, তোমরা সবাই চলে যাও। তখন পরিমলা বলে, আমরা খুন করিনি, সেইটা পুলিশের তদন্তে ক্লিয়ার হয়ে যাবে, তাই কয়েকদিন অপেক্ষা করো। এরপর পরাশক্তি তার বাবাকে বলে, এই যে আমাদেরকে কেউ চিঠি পাঠাচ্ছে তা আসলে ভয় দেখানোর জন্য। কিন্তু পরিমলা বলে, হয়তো তোমার মামা চাচা যখন ভার্গিসকে মারছিল তখন কেউ একজন তা ভিডিও করেছে, দেখো সেটা কাছের কেউ কিনা। পরের দিন পরিমলা ইন্সপেক্টর অ্যাম্প্রুমানের খোঁজ খবর নিতে থাকে। অ্যাম্প্রুমান কেমন মানুষ তার লোকে মুখে শোনে। সেদিন মধুমিতা কলেজের জন্য বের হলে ভার্গিসের মা এবং বন্ধুরা তাকে ঘিরে ধরে। ভার্গিসের মা মধুমিতার ওপর খুবই রেগেছিল, কারণ সে ছিল ভার্গিসের গার্লফ্রেন্ড, আর তার জন্যই ভার্গিসের মৃত্যু হয়েছে। তখন পাশ থেকে ভার্গিসের এক বন্ধু বলে, তার গার্লফ্রেন্ড তো গোমতী, তাদের মাঝে ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাদের একদিন ব্রেকআপ হয়ে যায়। আর গোমতীর বাবা ভেলমণি। পুরো গল্প তখন যেন ঘুরে যায়। তখন সবাই মধুমিতার বাবার নাম এবং কি কাজ করে তা জিজ্ঞেস করলে মধুমিতা বলে, তার বাবার নাম পরিমালা, তিনি একজন IAS IPS ট্রেনার। এইটা জেনে সবাই কিছুটা ভয় পেয়ে যায়, মধুমিতাকে ছেড়ে দেয়। ওদিকে ইন্সপেক্টর অ্যাম্প্রুমান কেস ঠিকমতো তদন্ত না করলে সাব ইন্সপেক্টর গোপী তাদের বসকে ব্যাপারটা জানায়। বস তাই গোপীকেই তদন্ত করতে বলে। গোপী গোমতীকে জিজ্ঞাসাবাদ করতে আসে। গোমতী জানায় তাদের রিলেশন ছিল, কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। ভেলুমণিকে জিজ্ঞাসাবাদ করলে ভেলুমণি জানায় সে কোনো খুন করেনি। অ্যাম্প্রুমান জমিকে ধরে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। সবাইকে যখন এভাবে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন পরিমলা নিজেই থানাতে আসে জবানবন্দি দিতে। সে চায় না পুলিশ তার বাড়িতে যাক, কিন্তু এসে সে জানতে পারে পুলিশ রাঘবান এবং কামাক্ষীকে ধরে ফেলেছে। এইটা জানতে পেরে পরিমলা ভয় পেয়ে যায়। ইন্সপেক্টর স্টেশনে না থাকায় জবানবন্দি না দিয়েই বাড়ি চলে যায়। ওদিকে ইন্সপেক্টর অ্যাম্প্রুমান ভার্গিসের মায়ের বাড়ি সার্চ করতে আসে। তার ধারণা তার মাই তাকে মেরেছে। তখনই ভার্গিসের মা সহ সবাই পালিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ইন্সপেক্টর অ্যাম্প্রুমানকে এক নেতা ফোন করে বলে সে যেন ভার্গিসের মায়ের পিছু আর না নেয়। কিন্তু এরপরেই দেখানো হয় ভার্গিসের মাও খুন হয়েছে। সন্দেহের চোখ পড়ে ভার্গিসেরই এক বন্ধুর দিকে, কারণ সেই বন্ধুকে ভার্গিস এবং ভার্গিসের মা কাজের শেয়ার চাওয়ার জন্য মারধর করেছিল। ইন্সপেক্টর থানায় এসে জিজ্ঞেস করে, পরিমালা নামে কেউ কি এসেছিল? থানা থেকে জানানো হয় এসেছিল, কিন্তু সে তার বাড়িতে যেতে নিষেধ করেছে। দরকার হলে সে নিজে থানায় আসবে। কিন্তু ইন্সপেক্টর অ্যাম্প্রুমান পরিমালার বাড়িতে সরাসরি চলে আসে। এসেই পুরো পরিবারকে জেরা করা শুরু করে। সাব ইন্সপেক্টর গোপী তখন পরিমালার পরিবারকে সন্দেহ করছিল, কারণ পরিমালা ভুলে বলে ফেলেছিল, আপনারা কি ভার্গিসের তদন্ত করার জন্য এসেছেন? স্বতন্ত্রামও বলে বসে, আমরা আপনাদেরই অপেক্ষা করছিলাম, আসতে এত দেরি করলেন কেন? ইন্সপেক্টর এসব কথা শুনে পরিমালাকে জিজ্ঞেস করে, আপনারা ভার্গিসকে কিভাবে চেনেন? পরিমালা জানায়, ভার্গিস তার মেয়ের পেছনে ঘুরে তাকে বিরক্ত করত, সেখান থেকেই তাকে জানি। পাশ থেকে মধুমিতা বলে, ভার্গিস তাকে কখনোই ভালোবাসেনি, সে গোমতীকেই ভালোবাসত। তখন ইন্সপেক্টর অ্যাম্প্রুমান মধুমিতাকে আসল সত্যটা জানাতে থাকে। বলে, ভার্গিস যেদিন মারা যায় সেদিন রাতে তুমিই তাকে কল করেছিলে, আর তাকে উপহার দেওয়ার বাহানায় সেই নির্জন জায়গায় ডেকে এনেছিলে। এরপর তোমার ফোন থেকেই রাঘবান এবং কামাক্ষীকে কল করা হয়। ভার্গিসকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সেখানে রাঘবানদের ডেকে আনার মূল পরিকল্পনাকারী তুমিই ছিলে। এই কথা শুনে পরিমালা, স্বতন্ত্রাম এবং পরাশক্তি স্তম্ভিত হয়ে যায়। তারা বুঝতে পারে রাঘবান এবং কামাক্ষীকে আসলে মধুমিতাই সেখানে ডেকেছিল। থানায় ধরে নিয়ে আসার পর রাঘবান এবং কামাক্ষী খুলে বলেছিল, আর সেখান থেকেই তারা এসব জানতে পেরেছে। কিন্তু তারা আসলে ভার্গিসকে মারেনি। ভার্গিস তাদের ধাক্কায় মাথায় আঘাত পায় ঠিকই, কিন্তু মারা যায় না। তাই ইন্সপেক্টর দুজনকে ছেড়ে দেয়। এসব পরিমালার পরিবারকে জানিয়ে ইন্সপেক্টর অ্যাম্পুরান বলে, তারা চলে যাওয়ার পর অন্য কেউ এসে ভার্গিসের গলায় তার পেঁচিয়ে তাকে হত্যা করেছে, আর সেই খুনিকেই পরাশক্তি খুব ভালো করেই চেনে। খুনি আর অন্য কেউ নয়, খুনি চিট্টু। ইন্সপেক্টরের কাছ থেকে চিট্টুর কথা শুনে পরাশক্তি অবাক হয়ে যায়। কিন্তু তার বয়ফ্রেন্ড এত ভোলাভালা, কিন্তু সে কিভাবে কাউকে মারতে পারে? ইন্সপেক্টর তখন চিট্টুর ব্যাপারে সবকিছু খুলে বলতে থাকে।
চিট্টু ভার্গিসের মতোই একজন ড্রাগ ডিলার। সে সবার সামনে ভালো মানুষের অভিনয় করে। চিট্টু কিছু ড্রাগস ভার্গিসের কাছে লুকিয়ে রাখার জন্য দিয়েছিল, কিন্তু ভার্গিস তা গোপনে অন্য কোথাও বিক্রি করে দেয়। এই নিয়ে দুজনের মধ্যে শত্রুতা শুরু হয়েছিল। সেদিন রাতেই রাঘবন এবং কামাক্ষী যখন ভার্গিসকে মারছিল, তখন চিট্টু সেখানে লুকিয়ে ভিডিও করছিল। তারা চলে যাওয়ার পর চিট্টু ভার্গিসকে শ্বাসরোধ করে খুন করে। নিজের উপর থেকে সন্দেহ সরাতে সে পরদিন সকালে নিজেই থানায় গিয়ে অভিযোগ করে যে তার বাইকটি চুরি হয়ে গেছে। পুলিশ যখন বাইরে খুনিকে খুঁজছিল, খুনি তখন থানার ভেতরেই বসে পুলিশের প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখছিল। খুনি প্রমাণিত হওয়ায় পরিমালা বলে, তাহলে তো আর আমাদের ফ্যামিলি খুনের সাথে ইনভলভ নয়, আমাদের এখন ছেড়ে দেন। ইন্সপেক্টর বলে, এখনও পরাশক্তি এর সাথে জড়িত। এরপর ইন্সপেক্টর পরাশক্তিকে বলে, চিট্টু প্রায় 50 লাখ টাকার ড্রাগস তোমার কাছে রাখার জন্য দিয়েছিল, কিন্তু পরাশক্তি তা সরাসরি অস্বীকার করে। সেখানে এরপর প্রসঙ্গ উঠে আসে এই চিঠিগুলোর ব্যাপার। তখন পরিমালা বলে, চিঠিগুলো আসলে সেই পাঠাচ্ছিল, তার কাছে মনে হয়েছিল এই পরিবারের কেউ একজন খুনি। পরিমালা ছোট থেকেই পুলিশ হতে চেয়েছিল, কিন্তু তা পারেনি, তাই তার বুদ্ধি এই কেসে লাগাতে চেয়েছিল। চিঠির ব্যাপার খোলাসা হওয়ার পর ইন্সপেক্টর পরাশক্তিকে থানায় নিয়ে আসে, যেখানে আগে থেকে চিট্টুও ছিল। পরাশক্তি চিট্টুর সাথে কথা বলতে এসে জানা যায়, চিট্টু যখন পরাশক্তির বাসায় এসেছিল, তখন পুলিশকে দেখে ড্রাগসের প্যাকেট একটা বক্সের ভেতরে ফেলে দেয়। এই সত্য প্রকাশ করায় পরাশক্তি চিট্টুর উপর অনেক রেগে যায়। চিট্টু যখন বলার চেষ্টা করে, আমি এসব করলেও খুন করিনি, কিন্তু পরাশক্তি কোনো কথা না শুনে বাইরে চলে আসে। এরপর চলে যেতে থাকলে ইন্সপেক্টর রামপুরান তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি নবীন নামের কোনো ছেলেকে চিনতে? পরাশক্তি বলে, হ্যাঁ, ও আমার কলেজেই পড়তো, আমার খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু ও তো মারা গেছে। তখন ইন্সপেক্টর রামপুরান বিষণ্ণ মনে বলে, নবীন আমার ছেলে ছিল। এইটা জেনে পরাশক্তি কিছুটা আফসোসই করে। এরপর বাইরে এসে পরিমালা স্বতন্ত্রামকে ফোন করে বলে, সবকিছু ঠিকঠাক আছে, শুধু একটা বক্সের মধ্যে থাকা ড্রাগস পুলিশকে দিলেই হবে। স্বতন্ত্রাম তখন বলে, ওই বক্সটা তো আমি ভাঙ্গারিওয়ালাকে দিয়ে দিয়েছি। এইটা শুনে পরিমালা পুরোই অবাক হয়ে যায়। পরিমালা এরপর পরাশক্তিকে বলে, চিট্টু যা বলেছে তা একদম ঠিক বলেছে, চিট্টু আসলে খুনটা করেনি। পরাশক্তি অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে সব খুনের পেছনে আসল অপরাধীটা কে? পরিমালা জানায়, আর অন্য কেউ নয়, ইন্সপেক্টর রামপুরান নিজেই। সিন নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। ড্রাগস ডিলিংয়ের সময় ইন্সপেক্টর রামপুরান চিট্টুকে হাতে নাতে ধরেছিল, কিন্তু তাকে গ্রেফতার না করে একটা প্রস্তাব দেয়, আর সেইটা হচ্ছে ভার্গিসকে মেরে ফেলতে হবে, আর যদি না মারে তাহলে সেই তাকে মারবে। চিট্টু নিরুপায় হয়ে রাজি হয়ে যায়, ভার্গিসকে মেরে ফেলে। এরপর ইন্সপেক্টর রামপুরান চিট্টুকে ভার্গিসের বন্ধু মুস্তফাকেও মেরে ফেলার নির্দেশ দেয়, যেটাও চিট্টু করতে বাধ্য হয়। পরবর্তীতে চিট্টুকে দিয়ে ভার্গিসের মাকেও খুন করায়। এই যে ইন্সপেক্টর রামপুরান সবাইকে যে মেরে ফেলে, এর একটা বড় কারণ ছিল। ইন্সপেক্টর রামপুরানের ছেলে নবীন যে কলেজে পড়ত, সেখানে ভার্গিস ও তার দলে ড্রাগস সাপ্লাই দিত। কলেজের বাসে সিনিয়ররা ড্রাগস গ্রহণ করে নবীন ও অন্য শিক্ষার্থীদের উপরে অত্যাচার করত। নবীন একদিন তার বাবাকে ব্যাপারটা জানালে বাবা কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ দিতে বলে। নবীন অভিযোগ জানালে সিনিয়ররা তার উপর অমানসিক নির্যাতন চালায়। তারা নবীনকে জোর করে ড্রাগস খাওয়ায়, মারধর করতে করতে এক পর্যায়ে মেরেই ফেলে। ছেলেকে হারিয়ে ইন্সপেক্টর রামপুরান অনেক ভেঙে পড়লেও দমে যায় না। ড্রাগস চিরতরে নির্মূল করার জন্য ইন্সপেক্টর রামপুরান ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সে বিশেষ ক্ষমতা চাইলে তারা তা দেয় না। এজন্যই পুলিশের অন্য কেউ যেন জানতে না পারে, সেজন্য ইন্সপেক্টর রামপুরান চিট্টুকে ব্যবহার করে আড়াল থেকে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটায়। ইন্সপেক্টর রামপুরান একেবারে ড্রাগসের সাথে জড়িত সবাইকে নির্মূল করতে চেয়েছিল। এমনকি ভার্গিসের উপর অনেক ক্ষোভ থাকায় সেই আসলে ভার্গিসের এক হাত কেটে ফেলে। এই হচ্ছে মূল ঘটনা। পুরো ঝামেলা মিটে যাওয়ায় পরিমালা ফ্যামিলি উইডের বাসা ছেড়ে দিয়ে চলে যেতে থাকে। ওদিকে সাব ইন্সপেক্টর গোপী তার বসকে জানায়, পরপর 3টা খুনি ইন্সপেক্টর রামপুরানই করিয়েছে, এমনকি থানার মধ্যে চিট্টুকে মারারও প্ল্যান সে করেছে। কিন্তু ইন্সপেক্টর রামপুরানকে তখন পরাশক্তির কাছে কল করতে দেখা যায়। রামপুরান ফোন করে বলে, তুমি যেখানে যাও সাবধানে থেকো, তুমি আমার মেয়ের মতো। কারণ পরাশক্তি নবীনের মৃত্যুর আগে তাকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখত। তখন পরিমালা ইন্সপেক্টর রামপুরানকে বলে, আমরা তো সাবধানে থাকবই, আপনিও সাবধানে থাকবেন। সব সত্য কিন্তু সারা জীবন সবার কাছ থেকে লুকিয়ে রাখা যায় না। রামপুরান পরিমালার এই কথাটা ক্লিয়ার বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি বলতে চাচ্ছ ভালো মতো বলো। পরিমালা জানাই, দ্বিতীয় পার্টে জানাই, তার মানে এই মুভিটার দ্বিতীয় পার্টও আসতে চলেছে, কারণ মুভিটি তো এখানেই শেষ হয়ে যায়। একটা মার্ডার নিয়ে রহস্য যেন চরম পর্যায়ে গিয়েছিল। শুরু থেকে মার্ডারটা পরিমালার ফ্যামিলির দিকে ইঙ্গিত করা হলেও শেষমেশ দেখা যায় মার্ডারের পেছনে আসল মাস্টারমাইন্ড ইন্সপেক্টর নিজেই। তো এই মুভিটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে।
এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।